গুচ্ছতে বাংলা 35-এ 35 পাওয়ার মতো করে প্রশ্নপত্র বিশ্লেষণ করে দিচ্ছি। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এইটা ফলো করো বাংলার জন্য, তুমি বাংলাতে সর্বোচ্চ মার্ক পাবে। দেখো, যে বাংলা আমাদের, আমি যে কয়েকটা টপিক লিখেছি, এই কয়েকটা টপিক তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে বাংলায় তুমি সর্বোচ্চ মার্ক পাবে। দেখো, আমি তোমাকে বলছিলাম যে গদ্য পদ্য সহপাঠ থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন আসবে। তোমরা আমাকে বলছিলে যে ভাইয়া গদ্য পদ্য সহপাঠটা শুধুমাত্র রিডিং পড়বো কিনা, মানে অত ডিপলি পড়া লাগবে কিনা। দেখো, পরীক্ষায় এমনও প্রশ্ন এসছে যে মায়া যেন ছলছল করে জেগে ওঠে, এখানে লাল সালু উপন্যাসে এখানে কার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? মায়া যেন ছলছল করে জেগে ওঠে, এখানে লাল সালু উপন্যাসে কার প্রসঙ্গে বলা হয়েছে? মজিদ, জমিলা, আমেনা নাকি রহিমা? আবার এই ধরনের প্রশ্ন এসছে, এ যেন আবার একটা কি কথা, এখানে বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? বিলাসীর সেবা পরায়ণতা, মৃত্যুঞ্জয়ের অন্নপাপ, নাকি সাপুরের মেয়েকে নিকা করা, নাকি তোমার হচ্ছে যে স্ত্রী লোকের গায়ে হাত না তোলা? তারপরে তোমার প্রশ্ন এসছে যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, এখানে কবি কোন সত্তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন? বিদ্রোহ বা বংশীবাদক, আরেকটা তোমার অপশন ছিল প্রেম বা দ্রোহ। অনেকে বিদ্রোহ দেখে বিদ্রোহ কিন্তু দেখাইতে পারে, কিন্তু হবে কি প্রেম ও দ্রোহ। আবার তোমার প্রশ্ন ছিল যে এমন যে তা বলে বাঙালি কাপুরুষ নয়, উক্তিটি কার? ক্লেটন, ওয়ালি খান, উমিচাঁদ নাকি মানিক চাঁদ? উক্তিটি কার? তারপরে প্রশ্ন ছিল তার হাতে পলিমাটির সৌরভ ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন নাকি কৃষক ছিলেন? এটা তোমার কনফিউশন লাগাবে। তারপরে তোমার প্রশ্ন বিভিন্ন ধরনের যে থেকে প্রশ্ন আসে যে লেখকদের সাহিত্যকর্ম, লেখকদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে। যেমন প্রশ্ন আসে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য? আবার প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন এসছে এর আগের বছর, যে রেখাচিত্র কোন ধরনের রচনা? উপন্যাস, নাটক, ছোট গল্প নাকি দিনলিপি? এই ধরনের প্রশ্নপত্র তোমার আসে। তোমাকে আমি যে মানে যেগুলো বলছি এগুলো কিন্তু খুব ডিপলি যদি তুমি না পড়ো তাহলে পারবা না। এই জন্য গদ্য পদ্য সহপাঠ আমাদের কি করতে হবে? ডিপলি পড়তে হবে, মানে একদম মানে প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়তে হবে। তোমার হাতে টাইম আছে, তুমি পড়ো, মানে সহপাঠটা একদম প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়ো। পরীক্ষায় প্রশ্ন এসেছিল সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্ক প্রথম দৃশ্যে মানে কোন সময়কালে মানে উপস্থাপিত হয়েছে? কোন সময়কাল? প্রথম অঙ্কে প্রথম দৃশ্য কোন সময়কাল মানে উপস্থাপিত হয়েছে, বা কোন সময়কাল বোঝানো হয়েছে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যে? এই জন্য প্রত্যেকটা লাইন তোমাকে দাগায় দাগায় পড়তে হবে, গদ্য পদ্য এবং সহপাঠ। এরপরে ধ্বনীয় বর্ণ, ধ্বনীয় বর্ণের মধ্যে প্রশ্ন আসে, এর আগের বছর প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি? নিচের কোনটি মহাপ্রাণ অঘোষ ধ্বনি? আবার একই সালে আরেকটা প্রশ্ন এসেছিল, মানে 2024-25-এ, যে নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? আবার তোমার অক্ষর থেকে প্রশ্ন আসে যে সন্ন্যাসী শব্দে কয়টা অক্ষর রয়েছে? তার আগের বছর প্রশ্ন এসেছিল অনুবীক্ষণ শব্দে কয়টা অক্ষর রয়েছে? তারপর আবার প্রশ্ন আসে যে কোনটা সংবৃত, তারপরে কোনটা অর্ধ সংবৃত, তারপরে অর্ধ বিবৃত, বিবৃত। এই ধরনের তোমার প্রশ্ন আসে পরীক্ষায়। ছোট্ট একটা ছক আছে সংবৃত, তবে অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত, ওইখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। বা অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, তারপরে ঘোষ, এই ধরনের মানে যে ছক আছে একটা তোমার, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে তোমার প্রশ্ন আসেছে অক্ষর থেকে। এজন্য ধ্বনীয় বর্ণের মধ্যে যেগুলো বললাম এইগুলো তো ভালোভাবে পড়বাই, এর বাইরে তুমি ধ্বনীয় বর্ণের যে বিষয়গুলো আছে তোমার অ্যাডমিশনের বইতে, ধ্বনীয় বর্ণের এই বিষয়গুলো ভালোভাবে পড়ে ফেলবা। এরপর আসি ধ্বনি পরিবর্তন। এর আগে তোমার প্রশ্ন এসেছিল যে বরদাদা থেকে বরদা কোন ধরনের পরিবর্তন? বরদাদা থেকে বরদা, এখানে কোন ধরনের পরিবর্তন? এখানে পাশাপাশি দুটো সমবর্ণের একটি তোমার লোপ পেলে বা চ্যুত হলে ব্যঞ্জন চ্যুতি হয়, এটা হবে ব্যঞ্জন চ্যুতি। তার মানে ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন বিকৃতি, ধ্বনি বিপর্যয়, অপিনীতি, স্বরসঙ্গতি, স্বরাগম, তারপরে তোমার হচ্ছে যে বিষমীভবন, সমীকরণ, তারপরে তোমার এদিকে হচ্ছে যে অবিশ্রুতি, অন্তরতি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবার তোমার প্রশ্ন আসতেই পারে সকাল থেকে সকাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বাক্স থেকে বাষ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ধোবা থেকে ধোপা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এই ধরনের ধ্বনি পরিবর্তন কিন্তু আসতে পারে। ধ্বনি পরিবর্তন থেকে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু আসতে পারে। এজন্য ধ্বনি পরিবর্তন গুলো আমরা উদাহরণ সহ মানে বুঝে বুঝে প্র্যাকটিস করব। নত্য সত্য বিধান থেকে এর আগের বছর প্রশ্ন এসেছিল নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়? নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়? স্বভাবতই মূর্ধন্য মানে কি? নিয়ম ছাড়াই মূর্ধন্য হয় কোনটিতে? তার মানে এই যে একটা ছোট্ট শখ আছে, মানে ছোট্ট একটা নিয়ম আছে, চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্গন কণিকা, কল্যাণ সরিতমণি, স্থানুগুণ পুণ্য বেনি, ফণি অনু বিপণী বনিতা, এইরকম একটা ছোট নিয়ম আছে। এটা হচ্ছে মূর্ধন্য মূর্ধন্যের ক্ষেত্রে আর মূর্ধন্য স্বরের ক্ষেত্রেও একটা ছোট নিয়ম আছে দুইটা, মানে যেগুলোতে স্বভাবতই তোমার মূর্ধন্য হয় বা নিয়ম ছাড়াই তোমার মূর্ধন্য হয়।
বা নিত্য মূর্ধন্য বা নিত্য মূর্ধন্য স, এই ধরনের তোমার প্রশ্নপত্র পরীক্ষায় আসে। বা তোমার কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য হয়, কোন কোন ক্ষেত্রে দন্তন্য হয়, কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য স হয়। আমরা জানি তৎসম শব্দ বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য বা মূর্ধন্য স হয়। এইগুলো এই জন্য তোমাকে এই নত্যসত্য বিধানের নিয়ম বা ওই যে তোমার যে নিয়মগুলো আছে ভালোভাবে তোমার বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। শব্দের শ্রেণী বিভাগ, এর আগের বছর প্রশ্ন ছিল মুরিদ কোন ভাষার শব্দ। মুরিদ কোন ভাষার শব্দ? শব্দের মধ্যে তোমার কোনটি ফার্সি শব্দ, কোনটি ফরাসি শব্দ, কোনটি তুর্কি শব্দ, কোনটি পর্তুগিজ শব্দ, কোনটি তোমার হচ্ছে যে দেশি শব্দ, তারপরে কোনটি তৎসম, অর্ধতৎসম, তারপরে তোমার হচ্ছে যে মিশ্র শব্দ কোনটি, আরবি শব্দ কোনটি, কোনটি রূঢ় শব্দ, কোনটি রূঢ়ি শব্দ, কোনটি যোগ রূঢ় শব্দ, কোনটি মৌলিক শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ, এইগুলো তোমার মুখস্থ করে ফেলতে হবে। এক কথা এগুলো তোমার পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে, শব্দগুলো পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। এরপরে তোমার মানে শব্দ যেগুলো বললাম এগুলো মুখস্থ করতে হবে। উপসর্গ, উপসর্গ থেকে দুই ভাবে প্রশ্ন আসে। উপসর্গ থেকে দুই ভাবে প্রশ্ন আসে। একটা তোমার প্রশ্ন আসে এমন ভাবে যে যে উপসর্গ দিয়ে বলে, একটা উপসর্গ দিয়ে বলে এখানে এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। ধরো অত্যাচার, অত্যাচার একটা মানে শব্দ দিয়ে বলে অত্যাচারের মধ্যে অতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আবার তোমার প্রশ্ন আসে এইভাবে, নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, নিচের কোনটি তৎসম উপসর্গ, নিচের কোনটি ফার্সি উপসর্গ, নিচের কোনটি আরবি উপসর্গ, নিচের কোনটি ইংরেজি উপসর্গ। এই জন্য ফার্সি উপসর্গ, তৎসম উপসর্গ, আরবি উপসর্গ, তারপরে তোমার ইংরেজি উপসর্গ, বাংলা উপসর্গ, এইগুলো আমরা ভালোভাবে পড়বো। বা কয়টি উপসর্গ, বাংলায় কয়টি উপসর্গ আছে, তারপরে তোমার ফার্সি কয়টি উপসর্গ আছে, ফরাসি কয়টি এই তৎসম কয়টি উপসর্গ আছে, এগুলো আমরা ভালোভাবে পড়বো। উচ্চারণ, উচ্চারণ থেকে দুই ভাবে প্রশ্ন আসে, একটা উচ্চারণের নিয়ম থেকে, আর একটা হচ্ছে একটা শব্দ দিয়ে বলে যে এটার প্রমিত উচ্চারণ কি হবে। তা তো তুমি এক্ষেত্রে কি করতে পারো, উচ্চারণের নিয়ম যেমন ব ফলা উচ্চারণের নিয়ম, ম ফলা উচ্চারণের নিয়ম, একারের নিয়ম, তালবস্য, পেটকাটা মধ্যেন সহ দন্তেশ্বরের নিয়ম, র এর নিয়ম, মানে উচ্চারণের নিয়মগুলো তুমি প্র্যাকটিস করতে পারো অ্যাডমিশনের বই থেকে। আবার তোমার প্রশ্ন আসে যেমন এর আগে ছিল দুর্মূল্য, দুর্মূল্য শব্দের তোমার প্রমিত উচ্চারণ কোনটি, এগুলো তুমি মুখস্থ করতে পারো। আমি সবসময় উচ্চারণগুলো মুখস্থ করতাম। দুর্মূল্য, দয়সু রহস ময়সু লয়স লয়কারের লো, দুর্মূল্য, এভাবে আমি মুখস্থ করতাম। এভাবে তুমি মুখস্থ করতে পারো। বানান শুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, বানান শুদ্ধিগুলো বিগত বছরের প্রশ্নগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। হ্যাঁ, বানান শুদ্ধিগুলো কি করবা, তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা। যে বিগত বছরে আসা বানান শুদ্ধিগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। বা কিছু টেকনিক কাজে লাগিয়ে তুমি বানান শুদ্ধিগুলো মুখস্থ করতে পারো বা লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। প্রয়োগ অপপ্রয়োগ, এইগুলো তুমি তোমার ইন্টারমিডিয়েটে যেগুলো পড়ছো ওইগুলোই ভালোভাবে প্র্যাকটিস করলেই এনাফ, ওইগুলোই ভালোভাবে প্র্যাকটিস করলেই এনাফ। সমাস, সমাস থেকে প্রশ্ন আসবে। সমাস আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করব, বুঝে বুঝে প্র্যাকটিস করব সমাসগুলো। আর পদ প্রকরণ, পদ প্রকরণ থেকে তোমার যেমন প্রশ্ন এর আগের বার এসেছিল সাপেক্ষ সর্বনাম, নিচের কোনটি সাপেক্ষ সর্বনাম, বা কেউ কোথাও, এটা কি ধরনের সর্বনাম, অনির্দিষ্টতা জ্ঞাপক নাকি তোমার সামীপ্যবাচক, নাকি তোমার হচ্ছে যে ব্যতিহার, এটা কোন ধরনের সর্বনাম, বা তোমার হচ্ছে ভাব বিশেষ, নিচের কোনটি ভাব বিশেষ্য, তোমার জাতিবাচক। এই জন্য তোমাকে সমাসের প্রত্যেকটা যেমন তোমার হচ্ছে যে বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তারপরে বিশেষণ, এগুলো প্রত্যেকটার যে প্রকারভেদ আছে, প্রকারভেদ গুলো ভালোভাবে পড়তে হবে। ওকে, প্রকারভেদ গুলো ভালোভাবে পড়তে হবে। যেমন প্রশ্ন এসেছিল 22-23 নিচের কোনটি ভাব বিশেষ্য, তাহলে ভাব বিশেষ্য এবার এসছে, এরপরে এবার জাতিবাচক বিশেষ্য থেকে আসতে পারে বা সমষ্টিবাচক বিশেষ্য থেকে আসতে পারে। এজন্য তোমাকে ভালোভাবে তোমাকে এই যে প্রকারভেদ গুলো পড়তে হবে। সন্ধি, স্বরসন্ধি, বিসর্গ সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ সন্ধি, এগুলো আমরা কি করব, মুখস্থ করব না, এগুলো আমরা কি করব, বুঝে বুঝে প্র্যাকটিস করব। টাইম কিন্তু 1 মাস আছে, এখন 1 মাসের মতো সময় আছে, এগুলো আমরা কি করব, বুঝে বুঝে প্র্যাকটিস করব। 1 মাসের মতো সময় আছে, এগুলো আমরা কি করব, বুঝে বুঝে প্র্যাকটিস করব। সন্ধিগুলো আমরা বুঝে বুঝে পড়বো। ওকে, তো আমি যেভাবে বললাম এইভাবে যদি পড়তে পারো, গদ্য পদ্য সহপাঠের ক্ষেত্রে প্রত্যেকটা লাইন দাগায় দাগায় পড়বা, আর তাদের সাহিত্য কর্মগুলো ভালোভাবে পড়বা। এবং অনেক সময় এখানে শব্দার্থ থেকে প্রশ্ন আসে, শব্দার্থ গুলো ভালোভাবে পড়বা। আর যেভাবে বললাম এইভাবে যদি এই টপিক গুলো পড়তে পারো, এখান থেকে অনেক ভালো মার্ক তুমি তুলে আনতে পারবে। এবং এর বাইরে কারক, প্রকৃত প্রত্যয়, এগুলো একটু বেসিক ধারণা রাখবা। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্নপত্র অনেক কম এসছে, এগুলো তুমি একটু বেসিক ধারণা রাখবা। হ্যাঁ, আর এর বাইরে যেমন কিছু কিছু বিষয় থেকে প্রশ্ন দেয়, যেমন তোমার অনুকার বা ধনাত্মক ব্যঞ্জন, কিছু কিছু দু একটা টপিক থেকে প্রশ্ন দেয়, কিন্তু এইগুলো হচ্ছে কমন টপিক, এখান থেকে তুমি প্রশ্ন পাবাই, এখান থেকে 100% প্রশ্ন পাবা, অনেক বেশি পরিমাণে প্রশ্ন পাবা। মেমোরাইজিং বা বিরোচন,
বিরোচনে পারিভাষিক থেকে প্রশ্ন এসেছিল এর আগের বার, ইনভয়েস আর একটা হচ্ছে ডায়ালেক্ট, দুইটা প্রশ্ন ছিল পারিভাষিক থেকে, ইনভয়েস আর ডায়ালেক্ট। তারপরে তোমার বাগধারা থেকে প্রশ্ন এসেছিল কেসে গন্ডুস শব্দের অর্থ কি, কেসে গন্ডুস শব্দের অর্থ কি। তার মানে পারিভাষিক থেকে দুইটা ছিল এর আগের বছর, বাগধারা থেকে একটা ছিল, সমার্থক শব্দ থেকে একটা ছিল, সিংহ শব্দের সমার্থক শব্দ জানতে চেয়েছিল, সিংহ শব্দের সমার্থক শব্দ জানতে চেয়েছিল 2024-25-এ। 2023-24-এ কোকিল শব্দের সমার্থক শব্দ জানতে চেয়েছিল, কোকিল শব্দের সমার্থক শব্দ। তারপরে বিপরীত সখ্য এর বিপরীত শব্দ কি, প্রশ্ন 2024-25-এ এসেছিল সখ্য এর বিপরীত শব্দ কি, বৈর। তারপরে তুমি এখানে আরেকটা জিনিস পড়ে রাখতে পারো, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, প্রকাশ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন, এই জিনিসটা একটু পড়ে রাখতে পারো। হ্যাঁ, তো এখানে এগুলোর জন্য কি করা যায়, এগুলোর জন্য বাংলা যে কোনো একটা বই থেকে তুমি এগুলো বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করলেই তুমি 100% শিওর এর মধ্য থেকেই কমন পাবা। বিগত বছরের প্রশ্নগুলো যদি মুখস্থ করে ফেলো বা প্র্যাকটিস করো, এক মাসের মতো সময় আছে, বিগত বছরের প্রশ্নগুলো তুমি মেমোরাইজিং এর ক্ষেত্রে মুখস্থ করো। বিশেষ করে তুমি এটিএম বই থেকে পড়তে পারো। আমি এখানে বইয়ের প্রমোশন করছি না বা তোমার বইয়ের কোনো স্পন্সর করছি না, আমি এখানে জাস্ট তোমাকে একটা সাজেশন দিচ্ছি যে এটিএম বইতে সুন্দর করে দেওয়া আছে, পড়তে পারো যদি থাকে এটিএম বই। না থাকলে আমি কিন্তু আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি, বিরোচন গুলো পেজের মধ্যে অলরেডি আপলোড করে দিয়েছি, তুমি সেখান থেকে পড়তে পারো। তোমাকে একটা কথা বলি ভাইয়া, মানবিকের জন্য প্রশ্নপত্র বা প্রশ্ন ব্যাংক দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মানে বেস্ট বলতে পারো তুমি। আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তোমাদের ফ্রিতে দিয়েছি। যদি আরো কোনো প্রশ্ন ব্যাংক বা বইয়ের কোনো আরো কোনো পিডিএফ লাগে তোমরা আমাকে জানাইতে পারো, আমাদের জানাইতে পারো, আমরা কিন্তু দিয়ে দিব। এটা কিন্তু তোমার একটা বেস্ট প্রশ্নপত্র বা প্রশ্ন ব্যাংক দেওয়ার ক্ষেত্রে বা প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেওয়ার ক্ষেত্রে। আজকে যেভাবে বিশ্লেষণ করে দিলাম এইভাবে তুমি যদি পড়তে পারো ইনশাআল্লাহ বাংলায় তুমি ভালো মার্ক পাবা। মানে 35-এর মধ্যে তুমি যদি বাংলায় 35-এর মধ্যে 25 তুলতে পারো, 100% ধরে নাও তোমার চান্স হয়ে যাবে। কারণ ওইদিকে তুমি ইংরেজিতে 16 তুলবা, জিকেতে 16 তুলবা, তোমার মার্ক অনেক ভালো মার্ক, এই মার্ক দিয়ে তুমি গুচ্ছতে টপ লেভেলের সাবজেক্ট গুলো পেতে পারো। তো ভাইয়া বাংলা এইভাবে পড়ো, এভাবে তুমি জিকেটা চাও, ইংরেজিটা যদি এইভাবে চাও আমাকে কমেন্ট করো, বাংলাটা এইভাবে পড়ো, ইংরেজি আর জিকে চাইলে আমাকে কমেন্ট করো, আমি এইভাবে তোমাকে বিশ্লেষণ করে দিব। তুমি এভাবে পড়ো ইনশাল্লাহ ভাই বাংলাতে সর্বোচ্চ মার্ক পাবা, হাইয়েস্ট মার্ক তুমি পাবা বাংলাতে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।